হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা ওয়েব ডিজাইনের দ্বিতীয় পর্বে। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে আমরা কিভাবে HTML ব্যবহার করে একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করব। তো আজকে আমরা দেখব যে আমরা আমাদের এই ওয়েবসাইটটিতে একটি হেডার বা মেনু বার কীভাবে তৈরি করব। তো আমরা যে ওয়েবসাইটটি ডিজাইন করব সেটা হচ্ছে এই রকম আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো এবং আমাদের এই ডিজাইন কার্যক্রম শেষে আমরা HTML এর এই টেমপ্লেটটি আপনাদের উদ্দেশ্যে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব। তো আশা করি আপনারা আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখে HTML এর খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো শিখে নেবেন এবং আমাদের এই টেমপ্লেটটি আপনারা আমাদের এখান থেকে নিয়ে দেন এডিট করে একটা সুন্দর লুক দেবেন বা সুন্দর কাজে ব্যবহার করবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখি যে আমরা কিভাবে এই যে হেডারের সেকশনটি তৈরি করতে পারি। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপলোড দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি যে আমরা কিভাবে একটি ওয়েবসাইটের মেনু বার তৈরি করতে পারি। তো আমাদের গত পর্বে তৈরি করা সেই HTML স্ট্রাকচারটি আমি এখানে ওপেন করে রাখছি। এখন আমরা এখানে দেখব যে আমরা কিভাবে এরকম একটি হেডার তৈরি করতে পারি। তো হেডার তৈরি করার জন্য আপনাকে প্রথমে লক্ষ্য করতে হবে যে এখানে আমরা কি কি সেকশন নিয়েছি। তো এখানে প্রথমে আমরা লোগোর জন্য একটি স্পেস রেখেছি এবং তারপরে আমাদের এদিকে মেনু অপশনগুলো। তো আমরা প্রথমে লোগোর অপশনটা ক্রিয়েট করব, দেন এদিকের অপশনগুলো। আমরা যেহেতু আলাদা একটা সেকশন তৈরি করব সেক্ষেত্রে আমরা প্রথমে একটি ক্লাস নেব। তো আমাদের ক্লাসটি নেওয়া হয়ে গেলে আমরা এখন এই ক্লাসের ভিতরে আমাদের যাবতীয় কার্যক্রমগুলো করব। কারণ আমাদের এই ক্লাসটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যে এই সেকশনটি করব এটা যাতে অন্য কোনো সেকশনের সাথে মিলে না যায়, যার কারণে আমাদের এখানে আলাদাভাবে একটা ক্লাস নেওয়া হলো। এখন আমরা এই ক্লাসটিকে লাইন ব্রেক করব। দেন এখন এর ভিতরে বাদ বাকি যে কোডিংগুলো সেগুলো করব। তো প্রথমে আমরা লোগোর জন্য একটি এরিয়া সিলেক্ট করব। তো আমার লোগোর এরিয়া সিলেকশন কিন্তু কমপ্লিট। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ক্লাসগুলো লিখতেছি কিন্তু ক্লাসের ভিতরে কোনো ক্লাস দিচ্ছি না। তো ক্লাসের ভিতরে কোনো ক্লাস না দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো আগে স্ট্রাকচারটি HTML স্ট্রাকচারটি তৈরি করব, তারপরে আমরা CSS এ যাব। কারণ CSS এবং HTML দুটো একসাথে করলে এলোমেলো হয়ে যাবে, যার কারণে আমরা আগে HTML মার্কআপটি তৈরি করে ফেলবো, তারপরে CSS এর ভিতরে ইন করব। তো এখানে আরেকটি ট্যাব নেব। দেন আমাদের লোগো সেকশনটা কিন্তু শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মেনু এরিয়াটি আমরা তৈরি করব। তো মেনু এরিয়াটি তৈরি করার জন্য যেহেতু মেনু এরিয়াটি এবং লোগো এরিয়া এই দুটোর মাঝখানে কোনো সংমিশ্রণ নাই, সেক্ষেত্রে এই দুটোকে আমাদের এখন আলাদা করতে হবে। সেক্ষেত্রে আমি লোগো এরিয়াটিকে আলাদাভাবে রাখলাম এবং এই যে এই ক্লাসটির ভিতরে আমি মেনু এরিয়াটি করব। এখন কি আমরা মেনু তৈরি করব সেটা পরবর্তী বিষয়, কিন্তু আমরা জাস্ট এখন মেনু 1 2 3 4 এগুলো দিয়ে আমরা 4টা মেনু করব প্রথমে। তো এইভাবে আমরা একের পর এক মেনুগুলো লিখব। তো আমি এখন এই মেনুটা কপি করব, করে দেন বাকি যে মেনুগুলো আমার দরকার সেগুলো আমি করে নেব। তো আমার এখানে 4টি মেনু অলরেডি হয়ে গেছে, আমি এখন নামগুলোকে চেঞ্জ করে দেব। তো মেনুগুলোর নামগুলো কিন্তু চেঞ্জ করা হয়ে গেল। এখন আমি এটাকে সেভ করব। তো আমাদের এটা সেভ করার পর আমরা যদি এখন সেই ওয়েব পেজটাতে যাওয়ার পর রিফ্রেশ করি, দেন এরকম একটা লুক আমরা দেখতে পাবো। এখানে দেখাচ্ছে কোম্পানি লোগো, দেন তার নিচে আসছে মেনু 1 মেনু 2 মেনু 3 মেনু 4 এগুলো আসছে। তো আমরা এখন এগুলোকে CSS দিয়ে সুন্দরভাবে সাজাবো। তো আমরা প্রথমে এখানে একটা ক্লাস নেব। তো আমাদের এই ক্লাসটি আমরা এটার নামে নেব, সেক্ষেত্রে কারণ আমাদের এই অপশনটা যেহেতু হেডার এখানেই যেহেতু শেষ, সেক্ষেত্রে আমরা এইটাকেই ক্লাস হিসাবে ইউজ করব। এখানে হেডার। এখন আমাদেরকে এক্সট্রা একটা CSS ফাইল নিতে হবে। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নেব এবং এই ফাইলটাকে সেভ করব, সেভ আস। এবং আমরা সেই ড্রাইভটাতে সেভ করব, যে ড্রাইভটাতে আমরা আমাদের ডিজাইনের যে ফাইলগুলো রাখছিলাম সেই ফাইলটাতেই আমরা সেভ করব।
তো ফাইলটির নাম দেবো আমরা style.css এবং এটাকে সেভ করলে এরকম দেখাবে। এখন আমরা এখানে সিএসএস ফাইলগুলো লিখব। তো প্রথমে আমাদের যে ক্লাসটি ছিল সেটা ছিল হেডার। এখন এর ভিতরে আমাকে হেডারের যে কার্যক্রমগুলো সেগুলো করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা এই যে আমাদের HTML যে এক্সট্রা, আমরা যদি এখন এর ভিতরে কোনো সিএসএস লিখি তাহলে সেটা কিন্তু আমাদের এই এক্সট্রাকচারের সাথে কানেক্ট হবে না, কারণ আমরা এখানে সিএসএসকে কানেক্ট করি নাই। তো আমরা এখন এখানে সিএসএস কানেক্ট করব। তো সিএসএস কানেক্ট করতে হয় কিভাবে? তো আমরা এখন দেখব যে সিএসএস কোথায় কানেক্ট করতে হবে এবং কিভাবে। তো সিএসএস কানেক্ট করার জন্য আপনাকে আমি আগেই বলেছিলাম যে আমরা এই হেড সেকশনের ভিতরে সিএসএসকে কানেক্ট করব। তো আমরা এখন এই টাইটেলের নিচে একটা স্পেস নেওয়ার পর এখানে সিএসএস কানেক্ট করব। তো এখানে লাইন ব্রেক দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে দেন। এরকম লেখার পর এইখানে আপনার এই যে ফাইলটা আপনি লিখেছেন, যে ফাইলটার নাম দিয়েছেন style.css, এখানে আপনি যদি অন্য কোনো নাম দিতেন সেক্ষেত্রে ওই নামটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এটাকে আপনাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করলে এখন কিন্তু আপনার সিএসএস ফাইলটা এটার সাথে লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আপনি ওই সিএসএস ফাইলে যে সিএসএসগুলো দেবেন সেগুলো এখানে কাজ করবে। তো আমরা এটা সেভ করব। করার পর আমরা এখন চলে যাব সেই সিএসএস ফাইলে। সিএসএস ফাইলে যাওয়ার পর আমরা প্রথমে এখানে ওভারফ্লো হিডেন করে দেব। প্রথমে ওভারফ্লো হিডেন করে দেওয়ার পর তারপরে আমরা সিএসএসটার মানে যে আমরা যে মেনু বারটা করব এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো আমরা এখান থেকে দেখে নিই যে আমাদের এই যে এই এরিয়াটা দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো প্রথমে আমাদেরকে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারের যে সিএসএস কোডটা সেটা লিখব। তো ব্যাকগ্রাউন্ড কালার লেখার পর আমরা এখন কালারের যে কোডটা সেটা দেব। কোডটি দেওয়ার পর আমরা ক্লোজ করব। এখন এখানে যে বিষয়টি সেটা হচ্ছে আমরা যে এই কোডিংটা করলাম, এখন এটার মাঝখানে যে লেখাগুলো থাকবে সেগুলো কি পজিশনে থাকবে। তো আমরা এটাকে ফিক্স করব প্যাডিং দিয়ে। তো আসলে এখানে আমাদেরকে এখন প্যাডিং ইউজ করতে হবে। তো আমি এখানে প্যাডিং হিসাবে 20px এবং 100px ইউজ করলাম। করার পরে এটাকে ক্লোজ করলাম। এখন ক্লোজ করার পরে আমি যদি এটাকে সেভ করি, সেভ করে দেন আমাদের সাইটটাকে রিলোড দেই, রিলোড দিলে দেখতে পাবো যে আমার এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং 20 এবং 10টা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে যে কন্টেন্টগুলো আছে এখন সেই কন্টেন্টগুলোকে সিএসএসে যুক্ত করতে হবে। তো এখানে এখন আমরা আরেকটা ক্লাস নেব। এখন ডট হেডার আমরা হাইপার লিঙ্কটাকে আগে ক্লিয়ার করে নেব। তো সেক্ষেত্রে আমরা সাইনটা এখানে নেওয়ার পরে আমরা এখানে কোডিং স্টার্ট করব। তো এখানে আমাদের প্রথমে এটা ফিক্স করতে হবে যে আমাদের এই যে হাইপার লিঙ্কগুলো এগুলো কিভাবে থাকবে বা কোন পজিশনে থাকবে, এই পজিশনটা আগে ঠিক করতে হবে। তো পজিশনটা ঠিক করার জন্য আমরা এখানে ফ্লট ব্যবহার করব। তো ফ্লটে এখানে আমি লেফট ইউজ করব, দেন লাইন ব্রেক করব। করার পরে এখানে এখন আমরা যে হাইপার লিঙ্কগুলো আছে এগুলো টেক্সটের যে কালারটা, এই কালারটা হিসেবে কালার কী কালার দেবো, এখানে টেক্সটের কালার। তো এখন টেক্সটের কালার আমরা লিখব, কালার হিসেবে আমরা ব্ল্যাক ইউজ করব। তো এখন আমাদের ফন্ট কালার ব্ল্যাক দেওয়া হয়ে গেল। এখন আমাদেরকে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যে এই যে লিঙ্কগুলো এখানে মানে অর্থাৎ এগুলো তো বাটন হিসেবে কাজ করবে। সো এই বাটনগুলো উদাহরণস্বরূপ একটা বাটন 100x50 পিক্সেল হলো। এখন এই টেক্সটগুলো যে থাকবে, টেক্সটগুলো বাটনের কোন পজিশনে থাকবে, তো এখানে আমরা সেন্টার করে দেব বাটনগুলোর টেক্সটগুলো যাতে বাটনগুলোর মাঝখানে থাকে। সেজন্য আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করব। তো আমরা টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করলাম। এখন টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করার পরে এটাতে আমরা একটা প্যাডিং ইউজ করব, কারণ আমরা যখন টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করলাম তখন 100x100 যদি মানে ওয়েট যদি 100 পিক্সেল থাকে সেক্ষেত্রে এখন মাঝামাঝি চলে আসলো, কিন্তু আমাদের যে হাইটটা থাকবে সে হাইটটা থেকে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, সে উপরের দিকে থাকবে। মানে বাটনটা যদি এটা হয় তার বাটনটা একেবারে উপরের দিকে কিন্তু থাকতেছে। সেক্ষেত্রে আমাকে টপে প্যাডিং দিতে হবে। তো আমরা প্যাডিং দেব যাতে চতুর্দিকে সমানভাবে থাকে। সেক্ষেত্রে আমরা জাস্ট প্যাডিং টপ ইউজ করব না, আমরা এখানে প্যাডিং ইউজ করবো অনলি।
তো এখানে প্যাডিং 20 পিক্সেল দিলাম আমরা। দেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন এই যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলোর নিচে একটা আন্ডারলাইন দেখা যাচ্ছে। তো এই আন্ডারলাইনটাকে আমাদেরকে হাইড করতে হবে। তো আন্ডারলাইনটা হাইড করার জন্য আমাদেরকে সিএসএসে টেক্সট ডেকোরেশন নান করতে হবে। টেক্সট ডেকোরেশন নান করলে ওই আন্ডারলাইনটা হাইড হয়ে যাবে। এখন যেটা কথা সেটা হচ্ছে এই ফন্ট সাইজগুলো আমরা কত করব। তো ফন্ট সাইজগুলো আমি আপাতত 18 করে দিচ্ছি, পরবর্তীতে দেখে নেব যে আসলে কত প্রয়োজন হবে। তো ফন্ট সাইজ 18 পিক্সেল করে দিলাম। এখন আমরা যে বাটনটা করব, তো এই বাটনটার হাইট কতটুকু হবে এটা আমরা এখন ফিক্স করব। লাইন হাইট আমি দিলাম 25 পিক্সেল। এখন আমরা যদি এটাকে সেভ করি, সেভ করে যদি এটাকে রান করি, তো এরকম দেখাচ্ছে। তো এখন আমাদের এই বাটনগুলো এভাবে আসছে। কিন্তু এখন আমরা এটাকে মানে চাচ্ছিলাম যাতে আমাদের এখানে একটু বক্স আকারে শো করে, যার কারণে আমরা এখানে বর্ডার রেডিউস ইউজ করব। এখন আমাদের সিএসএসে বর্ডার রেডিউস ইউজ করব। তো বর্ডার রেডিউস হিসাবে আমি এখানে 4 পিক্সেল ইউজ করব আপাতত। দেন সেভ করব। সেভ করার পর এখানে যদি রিফ্রেশ দেই, এখানে তেমন একটা পরিবর্তন দেখা যাবে না। এখন আমাদেরকে নেক্সট কাজ করতে হবে। নেক্সট কাজের মধ্যে আমরা প্রথমে সিএসএসের যে ফাইলটা ছিল, অর্থাৎ আমাদের যে এই যে সিএসএস ফাইলটাতে এখন লোগোটাকে আমাদেরকে ফিক্স করতে হবে ফার্স্ট, তারপর মেনুগুলোকে। তো আমরা এখন এখানে লোগোটাকে ফিক্স করব। লোগোটাকে ফিক্স করার জন্য আমরা প্রথমে এটাকে কপি করে নিই। লোগোটাকে ফিক্স করার জন্য আমি এখানে ডট লোগো ইউজ করলাম। এখন এইখানে যে আমার ক্লাসটা থাকবে, এই যে লোগোর ক্লাস হিসেবে আমাকে এখানে ডট লোগো ইউজ করতে হবে। এইখানে আমার লোগোর ক্লাস হিসেবে লোগো ইউজ করতে হবে। দেন ওই ক্লাসটা এখানে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো আমি এটাকে সেভ করে নিলাম। নেওয়ার পরে এখন এই ফাইলে ফেরত আসলাম। আসার পরে লাইন ব্রেক করব। করার পরে সিএসএসটাকে ক্লোজ করে আমি এখানে কাজ স্টার্ট করব। তো মানে লোগোটার যে ফন্ট সাইজ থাকবে, আমি ফন্ট সাইজ হিসেবে 25 পিক্সেল দেবো এখানে। ফন্ট সাইজ 25 পিক্সেল দেওয়ার পর এখন আমি ফন্ট উইজেট হিসেবে বোল্ড ইউজ করব। ফন্ট উইজেট বোল্ড। তো আমাদের এটা দেওয়া হয়ে গেলে আমরা এখন এটাকে সেভ করব। করার পর আমাদের ওয়েবসাইটে যাব। যাওয়ার পর ওয়েবসাইটটাকে রিফ্রেশ দিলে এখন দেখবো আমাদের লোগোটা কিন্তু বোল্ড আকারে আসছে। কোম্পানির লোগো যেখানে থাকবে এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এখন আমরা মেনুগুলোকে ফিক্স করব। তো আমরা যদি আমাদের সেই ডেমো ওয়েবসাইটে যাই, যেটার মতো ওয়েবসাইট আমাদের করার কথা ছিল, এই যে এখানে কিন্তু একটা হভার করতেছে। তো প্রথমে আমরা এই হভারটাকে ফিক্স করে নেব যে আমরা আসলে হভারের কালারটা কী দেবো বা হভারটা কীরকমভাবে হবে। তো আমরা প্রথমে এটাকে ফিক্স করে নিই। তো এখানে হভার দেওয়ার পরে দেন আমরা এটাকে সিএসএসটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর এখন আমাদের হভারের ভিতরে কাজ করতে হবে। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ আমরা যে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো, মানে হভার করলে যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমে ফিক্স করব এখানে। তো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি ওই ওয়েবসাইটটাতে যে কালার ইউজ করছিলাম সেই কালারটা এখানে ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটা দিলাম। দেওয়ার পরে এখন এখানে কালার ইউজ করব। কালারে দিব ব্ল্যাক। ব্ল্যাক দেওয়ার পর এটাকে ক্লোজ করব। ক্লোজ করলে এই হোভারের কাজ কিন্তু শেষ। এখন আমরা যদি আমাদের সেই ওয়েবসাইটটাকে রিফ্রেশ দিলে কিন্তু দেখতে পাবে এখন হোভার হচ্ছে। এখন আমাদের বিষয় ছিল যে আমরা এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে যেটা লিঙ্ক অ্যাক্টিভ আছে সেই লিঙ্কটা এরকম দেখাচ্ছে। তো আমরা এখন একটা ক্লাস সিএসএস লিখব অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ দেওয়ার পর এখন এটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে এখন এর ভিতরে আমাকে প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। দেন কালার হিসেবে হোয়াইট। তো আমাদের অ্যাক্টিভ কালারটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই বাটনগুলোকে
এগুলো কিন্তু লোগোর সাথে একই জায়গায় আছে, সেক্ষেত্রে আমাকে এগুলো রাইটে নিয়ে আসতে হবে। তো এখন আমরা এগুলোকে রাইট সাইডে নিয়ে আসব। তো রাইট সাইডে নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে একটা ক্লাস লিখতে হবে, হেডার রাইট ফর রাইট দিলে এটা রাইট হয়ে যাবে। এখন আমাদেরকে এই ক্লাসটা কপি করতে হবে। কপি করার পর এটা আমাদেরকে ইউজ করতে হবে এইখানে ইউজ করলে এই অপশনগুলো আমাদের রাইট সাইডে চলে যাবে। এখন আমরা রিফ্রেশ দিলে এগুলো রাইট সাইডে চলে আসছে। তো এখন আমাদের যেটা কাজ হবে, এইখানে আমরা যেহেতু মেনুগুলোর এখনও নাম দিইনি, সেক্ষেত্রে আমরা মেনু 1টাকে হোম করে দেব। তো আমি মেনুগুলোর নাম এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এগুলোকে হ্যাশট্যাগ দ্বারা আবদ্ধ করব। তো এখন প্রথমে যেটা করতে হবে, আমার এখন হোম পেজটা অ্যাক্টিভ আছে, সো এখানে একটা ক্লাস দিতে হবে আমাকে। এখানে এই ক্লাসটা অ্যাড করলে হোমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি যদি রিফ্রেশ দিই, হোমটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কিন্তু ফাইনালি আমাদের হেডারটাকে কমপ্লিট করতে পেরেছি। তো আপনারা এইভাবে আমি যে আমার দেখানো কোডিংগুলো ইউজ করে যদি আপনারা হেডার তৈরি করার চেষ্টা করেন, দেন আমার এই হেডারটার মতো সেম একটা হেডার আপনার তৈরি হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।